দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের আমি তোমাদের পঞ্চম অধ্যায় শুরু করেছি অমাধ্যম অনুমান। সেই অনুমানে কিন্তু 3টা ভিডিও পর্ব দিয়ে দিয়েছি। আজকে চতুর্থ ভিডিও যাচ্ছে, যেখানে আমরা আলোচনা করব বিবর্তন। ঠিক আছে, তো বিবর্তন কি, তার নিয়মই বা কী, কেমন করে প্রয়োগ করব, সেই সমস্ত কিছু আজকে ডিটেলস জেনে নেব। তোমরা একবার ভালো করে যদি বোঝো তাহলে আর তোমাদের কিন্তু কোনো কিছু অসুবিধা হবে না, বিবর্তন তোমরা করতে পারবে, কারণ লজিক তোমাদের, তাই না? চলো দেখে নেওয়া যাক, আমরা সুন্দর করে নেই। আচ্ছা, বিবর্তনকে ইংরেজিতে বলা হয় অবভার্সন। কি বলা হয়? অবভার্সন। তো আমরা আবর্তন জেনে এসেছি, আবর্তন করতে শিখে গেছি, এবারে কিন্তু আমরা কি করব? বিবর্তন করব। তো সেখানে বিবর্তন কাকে বলে আগে জানি। বিবর্তন কাকে বলে? যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে কিন্তু গ্রহণ করা হয়, এবং যেখানে গুণের পরিবর্তন ঘটানো হয় কিন্তু পরিমাণের কোনো পরিবর্তন ঘটানো হয় না, সেই যুক্তিকে বলা হয় বিবর্তন। খুব সুন্দরভাবে দেখো বলা আছে, যে জায়গাগুলো আমি মার্ক করলাম সেই জায়গাগুলো একবার ভালো করে দেখে নাও। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রবাক্যের বিধেয়, যে আশ্রবাক্যের যে বিধেয় তার বিরুদ্ধ পদকে, আর তোমরা জানো বিরুদ্ধ পদ কি? অযুক্ত করে দেওয়া, মূল পদের সাথে অযুক্ত করে দেওয়াই হচ্ছে বিরুদ্ধ পদ। বিধেয়ের বিরুদ্ধ পদকে কী করা হচ্ছে? সিদ্ধান্তে সেটাকে বিধেয় হিসেবে বসানো হচ্ছে এবং গুণের পরিবর্তন ঘটিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু পরিমাণ কোনো রকম পরিবর্তন হবে না। পরিমাণে পরিবর্তন হবে না মানে সামান্য বচন থাকলে সামান্য বচনের বিবর্তন সামান্য বচনে যাবে। তার মানে সামান্য বচন হচ্ছে এ আর ই, আর বিশেষ বচন হচ্ছে কে বলতো? কে? আই আর ও। তাহলে খুব সুন্দরভাবে মাথায় রাখবে যে এ বচনের আবর্তন যদি এ বচনে না যায়, আবার বলে দিচ্ছে না যায় বলতে কি গুণের পরিবর্তন হয়ে যাবে, তার মানে এ হয় এই নয়ে যাবে, তার মানে ই বচনে যাবে, আর ই বচনের বিবর্তন এই বচনে যাবে, আই বচনে বিবর্তন ও বচনে বিবর্তন আই, এইভাবে কিন্তু হবে। তাহলে এখানে কিন্তু সুন্দর করে বোঝা হয়ে গেল যে কোন বচন কোন বচনে যাবে। এই ছিল হচ্ছে বিবর্তনের সংজ্ঞা। আমরা যেমন আবর্তনের ক্ষেত্রে আশ্রবাক্যটাকে বলেছিলাম আবর্তনীয়, এখানে বিবর্তনের ক্ষেত্রে বলতে হবে বিবর্তনীয়, এবং সিদ্ধান্তটাকে বলতে হবে কি বলতো? বিবর্তিত। খুব সুন্দরভাবে জানা হয়ে গেল। উদাহরণ দেখে নাও, সকল মানুষের মননশীল। তাহলে এটাকে যদি আমি বিবর্তন করি তাহলে কি হবে? প্রথমত আমাদের কি হবে? উদ্দেশ্য যা আছে তাই থাকবে। আমাদের এ বচনের বিবর্তন কিসে যাবে? ই বচনে যাবে। তাহলে হবে কি? কোনো কি হবে? মানুষই থাকবে, উদ্দেশ্যের সম্পর্কে কিচ্ছু বলা হয়নি, উদ্দেশ্যই থাকবে। হয় কি হয়ে যাবে? নয়, কারণ কি গুণ পরিবর্তন হবে, কোনো মানুষ নয়। এই মরণশীলের জায়গায় কী হবে? অমরণশীল। ঠিক আছে, এটা হয়ে গেল কিন্তু বিবর্তিত। কি হয়ে গেল? এটা বিবর্তিত। এটাই কিন্তু আমরা এখন নিয়ম মাফিক করব। বিবর্তন এক প্রকার অমাধ্যম অনুমান, এটা একটা অমাধ্যম অনুমান। তার কারণ হচ্ছে এখানে একটি মাত্র আশ্রবাক্য থেকে এবং একটি মাত্র আশ্রবাক্য থেকেই সিদ্ধান্তটা কিন্তু নিঃসৃত হয়, এবং আশ্রবাক্য ও সিদ্ধান্তের মধ্যস্থকারী মানে মাঝখানে কিন্তু কোনো বচন থাকে না, যে বচনটা সাহায্য করছে সিদ্ধান্ত বচনটাকে আনার জন্য। এই জন্য এটাও অমাধ্যম অনুমান। তোমাদের প্রশ্ন আসতে পারে যে বিবর্তনকে কি অমাধ্যম অনুমান বলা যায়, আবর্তনকে কি অমাধ্যম অনুমান বলা যায়? এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের 2 নম্বরের জন্য আসতে পারে। ঠিক আছে, চলো এই গেল কিন্তু তোমাদের বিবর্তনের সংজ্ঞা কি, তারপরে আশ্রবাক্য সিদ্ধান্তকে কি বলবো। বিবর্তনের নিয়মগুলো দেখো, যেমন আবর্তনের নিয়ম আমরা দেখেছিলাম 4টা, বিবর্তনের নিয়ম হচ্ছে 4টা। দেখো, প্রথম নিয়ম হচ্ছে আশ্রবাক্য সিদ্ধান্তের যেটা উদ্দেশ্য সেটা অভিন্ন থাকবে, মানে কি একই থাকবে। উদ্দেশ্য সংক্রান্ত নিয়ম, এর উদ্দেশ্য পদ পাল্টাবে না, যা আছে উদ্দেশ্য সেটা। আশ্রবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। ওই যে বললাম আশ্রবাক্যের বিধেয় পদের সঙ্গে অযুক্ত হয়ে সেটাই কিন্তু সিদ্ধান্তের বিধেয় হবে। এটা বিধেয় সংক্রান্ত নিয়ম। 3 নম্বর নিয়ম গুণ সংক্রান্ত। আশ্রবাক্য সিদ্ধান্তের গুণ কি হবে? ভিন্ন হবে, মানে কি গুণ পরিবর্তন হয়ে যাবে। আশ্রবাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্ত হবে কি বলতো? নয়ার্থক। আর আশ্রবাক্য যদি নয়ার্থক হয় সিদ্ধান্ত কি হবে? সদর্থক। এই নিয়মটিকে বলা হয় গুণের নিয়ম। এটাকে কিসের নিয়ম বলা হয়? গুণ সংক্রান্ত নিয়ম বলা হয় এটাকে। কি সংক্রান্ত? গুণ। পরবর্তী দেখো পরিমাণ সংক্রান্ত নিয়ম। আশ্রবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ কিন্তু কী হবে? অভিন্ন হবে। কেমন কি? আশ্রবাক্য যদি সামান্য হয় তাহলে সিদ্ধান্ত কী হবে বলতো? সামান্য হবে। আশ্রবাক্য সামান্য হলে সিদ্ধান্ত সামান্য হবে, এবং আশ্রবাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত কী হবে? বিশেষ হবে। তাহলে দেখো এখানে আশ্রবাক্যের পরিমাণে কিন্তু পার্থক্য হবে না, গুণের পার্থক্য হবে। এই নিয়মটিকে বলা হয় পরিমাণ সংক্রান্ত নিয়ম। উক্ত 4টি নিয়মের মধ্যে প্রথম 2টি নিয়ম হচ্ছে বিবর্তনের লক্ষণ সংক্রান্ত নিয়ম, কেননা এই 2টি নিয়ম কিন্তু বিবর্তনের স্বরূপ থেকে বর্ণনা করে। আর শেষের 2টি নিয়মকে বলা হয় বৈধতা। তৃতীয় আর চতুর্থ যে নিয়ম, এই 2 নম্বর 3 নম্বর 4 নম্বর নিয়ম, সেটা কিন্তু বৈধতা সংক্রান্ত নিয়ম, যে বৈধতা বোঝায় যে এই নিয়মগুলো পালন যদি না করে তাহলে কিন্তু আমাদের বিবর্তন কী হয়ে যাবে? অবৈধ হয়ে যাবে। পরবর্তী দেখো, নিয়ম বোঝা হয়ে গেল।
এবার আচ্ছা, এখানে কপি পেস্ট হয়েছে দুবার। এখানে আমরা জানবো বিরুদ্ধ পদটা কি। বিরুদ্ধ পদ কি খুব ভালোভাবে জানবো আমরা। বিরুদ্ধ পদকে শুধু এটুকু জেনেছি যে মূল পদের সামনে অযুক্ত করলে। তো বলেছে যে একটি পদ একটি শ্রেণীকে বোঝায়। আমরা যে পদগুলো নিয়ে আলোচনা করছি, উদ্দেশ্যপদ, বিধেয়পদ, এই পদগুলো কিন্তু কী করছে বলতো, এক একটা শ্রেণীকে নির্দেশ করে। মানুষ যখন বলছি সকল মানুষ হয় কী বলতো, মননশীল। যখন বলছি সকল মানুষের মননশীল, সেখানে মানুষ যে পদটা বলছি, সে মানুষ পদটা কাকে বোঝাচ্ছে, মানুষ শ্রেণীটাকে বোঝাচ্ছে। তো একটা পদ কী বলছে, প্রত্যেকটা পদ প্রত্যেকটা শ্রেণীকে বোঝায়। আর শ্রেণী বলতে বোঝায়, শ্রেণী বলতে আমরা বুঝি একই ধর্মবিশিষ্ট। ধর্মবিশিষ্ট মানে কি, তোমাদেরকে যেমন বলা হবে একাদশ, কেন বলা হবে, তোমাদের মধ্যে একটা কী বলতো ধর্মটা একে আছে, প্রত্যেকটা ছাত্রের মধ্যে ধর্মটা এক আছে, হচ্ছে তোমরা সবাই মাধ্যমিক পাস। তাহলে এক ধর্মবিশিষ্ট সদস্য যারা রয়েছে, কতগুলি বস্তুর যে সমষ্টি, তাকে বলা হয় কিন্তু শ্রেণী। মানে শ্রেণী তখনই বলবো, একই শ্রেণী তখনই বলবো যখন তাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু এক হবে। ঠিক আছে, একটা কাঁঠালকে আমের বালতিতে রেখে আমি বলছি এটাও আম, কখন হতে পারে, কারণ তার মধ্যে আমের কোনো বৈশিষ্ট্য নেই। তো যেমন বই, বই যেমনই হোক, ছোট হোক বড় হোক, ইংরেজি হোক বাংলা হোক, বই বইই হয়। তো বই শ্রেণী। টেবিল, বাঘ, মানুষ ইত্যাদি হলো এক একটি কি শ্রেণী। প্রত্যেক শ্রেণীর ধারণার সঙ্গে যুক্ত থাকে বা জড়িত থাকে তার বিরুদ্ধ শ্রেণী বা পরিপূরক শ্রেণী। কি বলেছে, প্রত্যেকটা শ্রেণীর ধারণার সঙ্গে কিন্তু তার পরিপূরক শ্রেণী থাকে। কেন, বিরুদ্ধ শ্রেণীর গঠন করা হয় সেই সব সদস্যদের নিয়ে যা ওই মূল শ্রেণীর সদস্য নয়। বিরুদ্ধ শ্রেণী, বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে কথা কারা বলবে বলো তো, যে তখনই তারা বলবে যারা তোমার কোনো কাজ পছন্দ করে না। তার মানে কি, বিরুদ্ধ শ্রেণী, বিরুদ্ধ হচ্ছে তারা যারা তোমার মানে তোমার মতের সঙ্গে যাদের বিরোধিতা রয়েছে। তো মূল শ্রেণীর বিরুদ্ধ, বিপরীত, মানে বিপরীত বলতে যারা মূল শ্রেণীর বাইরে যারা রয়েছে সবাই হচ্ছে বিরুদ্ধ শ্রেণীতে রয়েছে। একমাত্র সেই শ্রেণীর সদস্য যাদের একই বৈশিষ্ট্য রয়েছে তারা হচ্ছে সেই মূল শ্রেণীতে থাকবে, আর মূল শ্রেণীর বাদে যে যারা রয়েছে সব হচ্ছে কি বিরুদ্ধ শ্রেণীতে পড়বে। এমন যদি মানুষ যদি একটি শ্রেণী হয়, মানুষটাকে যদি আমরা একটা শ্রেণী ধরি, তাহলে তার বিরুদ্ধ বা পরিপূরক শ্রেণী হবে পুস্তক ভিন্ন, পুস্তক নয়, মানুষ ভিন্ন। কী হবে এখানে, মানুষ ভিন্ন। তাহলে মানুষ যদি একটা শ্রেণী হয়, তাহলে তার বিরুদ্ধ শ্রেণী কী হবে বা পরিপূরক শ্রেণী হবে মানুষ ভিন্ন যা কিছু আছে সেই সব বস্তু। মানে মানুষ ভিন্ন যত কিছু আছে এই জগতে সবই কিন্তু সেই পরিপূরক শ্রেণীতে। অর্থাৎ চেয়ার, টেবিল, বেঞ্চ, কলম ইত্যাদি, ঘর বাড়ি যা কিছু আছে সব কিন্তু মানুষ শ্রেণীর বাইরে। তো সেগুলো হবে সব মানুষ শ্রেণীর বিরুদ্ধে, কারণ কি এগুলো কোনোটাই মানুষ শ্রেণীতে পড়বে না। পড়বে মানুষ শ্রেণীতে? পড়বে না। এই মানুষ ছাড়া সব কিছুকে একত্রে অমানুষ বলা হয়। কি বলা হয়, মানুষ। তোমাদেরকে মাঝে মাঝে বাড়িতে বলে না, তোকে আর মানুষ করতে পারলাম, তুই অমানুষ থেকে গেলে, তার মানে কিন্তু তখন বুঝে নিও তোমাকে ছাগল, গরু, ভেড়া যত কিছু আছে, কাঠ, বেঞ্চ, হ্যাঁ, এই যে ঘর, জানলা, দরজা, সব কিছুর সাথে তুলনা করা হচ্ছে, কারণ কি এগুলো সবাই অমানুষ। ঠিক আছে, মনে রাখবে এটা। তো এই মানুষ শ্রেণীটা যদি একটা মূল শ্রেণী হয়, তার বিরুদ্ধে শ্রেণী হচ্ছে অমানুষ। আর এই অমানুষ শ্রেণীর মধ্যে কী কী পড়তে পারে বলো তো, যা কিছু মানুষ নয় সবই হচ্ছে অমানুষ। যা কিছু মানুষ নয়, তো যা কিছু মানুষ নয় মানে কি, মানুষের বৈশিষ্ট্য কি, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তো বুদ্ধিবৃত্তি যাদের মধ্যে নেই তারা কেউ মানুষ হতে পারবে না। ঠিক আছে, মানুষ হতে গেলে তার যে বৈশিষ্ট্য, এই যে আমরা যে মানুষ, আমাদের দেখতে কেমন আমরা, সেই বৈশিষ্ট্যগুলো যদি তার মধ্যে না থাকে তাহলে সেটা কিন্তু অমানুষের মধ্যে পড়বে। ঠিক আছে, গেল। নাম দিয়ে বোঝানো হয়, এইভাবে কিন্তু কোনো পদের পূর্বে অযুক্ত করে সেই পদের কিন্তু বিরুদ্ধ পদ কিন্তু আমরা গঠন করতে পারি। আমরা কিন্তু সবসময় কোনো পদের সামনে, মূল পদের সামনে অযুক্ত করে দেওয়ার মানে কিন্তু সেখানে বিরুদ্ধ পদ তৈরি হয়ে যাওয়া। গেল, তাহলে এই গেল কিন্তু আমাদের কি পদ বলতো, এই গেল আমাদের বিরুদ্ধ পদ। এবার বিরুদ্ধ পদের সাথে যেটা জড়িত সেটা হচ্ছে কি বলতো, কি পদ, বিপরীত পদ। সেই বিপরীত পদের আমরা দেখব। বিপরীত পদটা কি বলতো, বিরুদ্ধ পদ জানলাম যে মূল পদের সামনে অযুক্ত করে দিলে, মূল পদ বাদে যা কিছু সব বিরুদ্ধ পদ। বলছে কোনো পদের বিপরীত পদ আর বিরুদ্ধ পদ কিন্তু এক নয়, দুটো কিন্তু আলাদা জিনিস। বিপরীত পদ আর বিরুদ্ধ পদ কিন্তু আলাদা জিনিস। কোনো পদের বিপরীত অর্থযুক্ত পদকে বলা হয় বিপরীত পদ। কোনো পদের বিপরীত অর্থযুক্ত মানে কি, মানেটা, অর্থ মানে মানে, অর্থ মানে কি, মানে। যখন অর্থটা কোনো পদের বিপরীত অর্থযুক্ত, রাতের বিপরীত কি, দিন, তাই না? তো এইরকম বিপরীত অর্থযুক্ত পদকে বলা হয় কি বলতো, বিপরীত পদ। যেমন সাদা পত্রের বিপরীত পদ কি হবে, সাদা পত্রের বিপরীত পদ কালো হতে পারে, লালও হতে পারে, সবুজ, কারণ এগুলো প্রত্যেকটাই তার বিপরীত। যে কোনো সাদা ভিন্ন রং, অর্থাৎ যে কোনো সাদা ভিন্ন রঙকে আমি সাদা পদের বিপরীত বলতে পারি। আর এই সব রঙগুলিকে একত্রে যখন আমি সবগুলো রঙকে এক জায়গায় নিব, বোঝানো হয় কিন্তু অসাদা। কি বলা হয়, অসাদা। দেখুন অটা ওদিকে আছে, আমি অটাইকে লিখে দিচ্ছি, অসাদা। তাহলে যখন অসাদা বলছি তখন কিন্তু সব রঙগুলো সেখানে ঢুকে যাচ্ছে, কারণ আমি কালো অসাদা, লালও অসাদা, সবুজ অসাদা, বেগুনিও অসাদা, নীল অসাদা, মানে কি সবগুলো অসাদার মধ্যে পড়ে যাচ্ছে।
এই অসাদা হলো সাদা পদটি কিন্তু বিরুদ্ধ পদ। সুতরাং বিরুদ্ধ পদের সংজ্ঞায় আমরা বলতে পারি যে বিরুদ্ধ পদ কি? বিরুদ্ধ পদ হলো কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টি। এক কথায় তোমরা যদি মনে রাখতে চাও, সকল বিপরীত পদের সমষ্টিটাই হচ্ছে কিন্তু বিরুদ্ধ পদ। যেখানে বলছি আমি অসাদা বলছি, তাহলে সাদার বিরুদ্ধ পদ কি? অসাদা। কিন্তু সাদার বিপরীত পদ কি? ওই যে তার অর্থযুক্ত, সাদার যে অর্থ, সাদা দেখতে সাদা রকম, এবার সাদার বিপরীতে কালো হতে পারে, সাদার বিপরীত নীল হতে পারে, লাল হতে পারে, সবুজ হতে পারে, সব হতে পারে, কিন্তু ওই লাল নীল সবুজ সমস্ত একত্রে কী হয়ে যাচ্ছে? সাদার বিরুদ্ধ, অসাদা। একটি পদের সবকটি বিপরীত পদকে একত্র করে তৈরি হয় ওই পদের বিরুদ্ধ পদ। কী পদ? ওই পদের বিরুদ্ধ পদ তৈরি হয়। তো যুক্তিবিজ্ঞানে দ্বি নিষেধের নিয়ম রয়েছে একটা। কি নিষেধের? এটাও তোমাদের প্রশ্ন হয়। তো তোমাদের এই যে ছোট ছোট প্রশ্নগুলো আলোচনা করছি, বিরুদ্ধ পদ কাকে বলে, বিপরীত পদ কাকে বলে, এগুলো কিন্তু খুব সুন্দর আলোচনা, তোমাদের প্রশ্ন আসতে পারে এগুলো থেকে, ঠিক আছে? তো দ্বি নিষেধের নিয়ম কি? এই নিয়ম অনুসারে একটি পদ বা বচনকে দুবার নিষেধ করলে, এই যে আমরা যে বিরুদ্ধ পদের সামনে অযুক্ত করছি, তো মূল পদ বা বচন পাওয়া যায়, ঠিক আছে? মূল পদ, আমি যদি বিরুদ্ধ পদের বিরুদ্ধ পদ বের করি, সেটাই হচ্ছে দ্বি নিষেধের নিয়ম। কি নিষেধের নিয়ম? ডাবল নেগেশন নিয়ম। যেমন আমরা যদি ভারতীয় পদ, এই যে পদটা ভারতীয়, এই পদটিকে যদি আমি নিষেধ করি প্রথমে, তাহলে কি হবে? অভারতীয় হবে। কি ভারতীয় হবে? অভারতীয়। এবার আর অভারতীয় পদটা যদি আমি আবার নিষেধ করি, মানে অভারতীয় পদটা যদি আবার বিরুদ্ধ পদ বের করি, তাহলে কি হবে? ভারতীয়, মানে দুটো অযুক্ত করতে হবে। তার মানেটা হচ্ছে ভারতীয়, অযুক্ত হয়ে কেটে যাবে। অর্থাৎ অভারতীয় সমান সমান কি? ভারতীয়। তাহলে মনে রাখতে হবে যে একটি বিরুদ্ধ পদের বিরুদ্ধ পদ হলো কি? মূল পদ। আমরা যদি বিরুদ্ধ পদের বিরুদ্ধ পদ বের করি, তাহলে মনে রাখবে সেটা মূল পদে ফিরে যাবে। সেই জন্য কোনো বিরুদ্ধ পদের বিরুদ্ধ পদ গঠন করতে গিয়ে ফের আবার অযোগ করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্টলি মূল পদটি লিখলেই হয়ে যাবে। তোমরা যদি ডাইরেক্ট কোনো বিরুদ্ধ পদে অসাধু বলছে, অসাধু পদটা আছে, সেই অসাধু পদের আবার অযুক্ত করার দরকার নেই, সাধু লিখে দাও, তাহলে হয়ে যাবে অমানুষ। পদটির পরিপূরক বা বিরুদ্ধ পদটি হলো কি? অমানুষ হবে না, হবে কি বলতো? মানুষ। এই ছিল কিন্তু বিরুদ্ধ পদ, বিপরীত পদ, খুব সুন্দরভাবে সহজভাবে, ঠিক আছে? চলো এবারে আমরা কিন্তু প্রয়োগ করব কি বলতো? বিবর্তনের নিয়মগুলোকে সহজভাবে প্রয়োগ করব, দেখে নাও। একবার দেখলেই তোমরা কিন্তু আর ভুলবে না, আর খুবই সহজভাবে তোমাদেরকে বোঝাবো যাতে তোমাদের মাথায় একবারে ঢুকে যায়। প্রথম নিয়ম মনে করো যে এখানে উদ্দেশ্য উদ্দেশ্যই বসবে, তাহলে উদ্দেশ্য উদ্দেশ্যই বোঝায়, মানুষ মানুষই বসালাম। দেখো গুণে পরিবর্তন হবে, হয় আছে, কি হয়ে যাবে এখানে? নয় হয়ে যাবে। এবারে বলেছে যে বিধেয় পদের বিরুদ্ধ পদ, তার মানে অযুক্ত করে দেবো, আমি অমরণশীল জীব লিখে দিলাম, হলো। এবারে আমি কোন বচনে করব এটা? এ বচনে আছে, নয় হয়ে গেছে, এ বচন থেকে তো এ বচনে যাবে না, একটাই বচন বাকি আছে, সেটা হচ্ছে ই। আমাদের আবার বলে দিয়েছে সামান্য বচনের মধ্যে হবে, মানে পরিমাণ পাল্টাবে না। এ বচনে আছে, তার মানে হয় ই বচনেই যাবে, অন্য কোনো বচনে যেতে পারবে না। তাহলে এখানে কোনো লিখে দাও, কমপ্লিট, একদম শর্টকাট। এখানে ই বচন লিখে দাও, আর শুরুতে অবশ্যই বিবর্তিত লিখে নেবে, ব্যাস কমপ্লিট। তাহলে এ বচনের বিবর্তন আমরা দেখলাম কোন বচনে যাবে? ই বচনে যাবে। এ কোন বচনে যাবে? ই বচনে, কারণ আমাদের পরিমাণ পাল্টানো যাবে না। যদি আমরা পরিমাণ পাল্টাই তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। প্রথম নিয়ম, উদ্দেশ্য একই থাকবে। দ্বিতীয় নিয়ম, বিধেয়র বিরুদ্ধ পদ বসবে, অযুক্ত হয়ে যাবে। 3 নম্বর নিয়ম, গুণ পরিবর্তিত হবে, হয় নয় হয়ে গেছে। 4 নম্বর নিয়ম, পরিমাণ পাল্টাবে না। দেখো এ ই দুটোই সামান্য বচন, একদম কমপ্লিট। তাহলে এই গেল কিন্তু প্রথম এ বচনের প্রয়োগ। দ্বিতীয় দেখো ই বচনের প্রয়োগ, এটাও তোমাদের সহজ। আমরা জানি এ বচন আর ই বচন দুটোই সামান্য। তাহলে এ বচন যখন এ বচনে যায়নি, তাহলে ই বচনে যাবে না, কারণ কি? নয় নয় হবে না, আমাদের নয় হয় হয়ে যাবে, ই বচন এ বচনে যাবে। তাহলে আমরা প্রথম করে নিই, নয়টাকে হয়, বৃত্ত বৃত্তই থাকবে, কারণ উদ্দেশ্য একই থাকবে। বর্গক্ষেত্রটা কী হয়ে যাবে? অবর্গক্ষেত্র হয়ে যাবে। এবারে এটা কোন বচন করব? এ বচন, এ বচনেই যাবে, ব্যাস এটা কমপ্লিট। 4টা নিয়ম দেখো একদম সুন্দর করে মেনে নিয়েছে। তাহলে আর কোনো কিছু এখানে অসুবিধার কিছু নেই, শেষ। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর কমেন্ট করো। তোমরা কমেন্ট করছো না, সবচেয়ে খারাপ লাগে তোমাদের এক একটা ফিডব্যাক, ঠিক আছে? তোমরা ভালো কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট কিন্তু আমার ফেসবুক পেজে কিন্তু কী করবো বলো তো? পোস্ট করব। দেখো আজকে আমি একটা ফেসবুক পোস্ট করেছি, সেখানে সুন্দর করে কিন্তু লিখে দিয়েছি যে হ্যাঁ এরকম ফিডব্যাক আমরা চাই। তোমাদের যত ভালো ফিডব্যাক পাবো আমরা তত বেশি ভালো করে পড়াতে পারবো। চলো এবার দেখো আই বচন, আই বচনের প্রয়োগ দেখো। তো আমরা কি হয় 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 থাকবে না, হয় নয় হয়ে যাবে, মানুষ মানুষ থাকবে, উদ্দেশ্য উদ্দেশ্যে থাকবে। এই যে সৎ ব্যক্তি কী হয়ে যাবে? অসৎ ব্যক্তি হয়ে যাবে, কারণ অযুক্ত হবে।
তাই না? গেল। এবারে ঘটনা হচ্ছে এটা কোন বচনে করব? আই বচন হচ্ছে বিশেষ, ও বচন বিশেষ। আই বচন হয়, হয় থেকে হয় যাবে না, নয় একটাই বাকি আছে ও, তাহলে এটা হবে ও বচন। তাহলে আমরা কি লিখবো? কোনো কোনো মানুষ নয়, অসৎ ব্যক্তি। ব্যাস শেষ। এটাই। যেমন এ বচন ই বচনে গেল, ই বচন এ বচনে গেল, আই বচন ও বচনে যাবে। এবার আমরা ও বচন, স্বাভাবিক বোঝাই যাচ্ছে ও বচন কিসে যাবে? ও বচন আই বচনে যাবে, কারণ পরিমাণ আমার পাল্টানো যাবে না। নিয়ম দেখো সব মানছি, উদ্দেশ্যপদ জায়গায় বসলো, ঠিক আছে। গুণ পরিবর্তন হবে না, না হবে হয়। বিরুদ্ধ পদ বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা আই বচনে যাবে, পরিমাণ পাল্টানো যাবে না, তাহলে কোনো মানুষ হয় অসৎ ব্যক্তি। ক্লিয়ার? বলো, না বুঝতে পারলে জানাও, কমেন্ট করো প্লিজ, কমেন্ট। চলো নেক্সট। এবারে এটাকে সহজভাবে আমরা কি করে মনে রাখবো, ঠিক আছে? কি করে মনে রাখবো? খুব সহজভাবে দেখে নাও তো। আমরা দেখলাম যে এ বচনের বিবর্তন করব আমি কোন বচনে? ই বচনে। ই বচনে আবার কোথায় করছি? এ বচনে। আর আই বচনে কোথায় করছি? ও বচনে। ও বচনে কোথায় করছি? আই বচনে। ব্যাস এটা আমার মনে রাখো। আর মনে রাখবা যে বিধেয় পদের কি বসাবো? বিরুদ্ধ পদকে বসাবো, মানে অযুক্ত করবো, ব্যাস আর কমপ্লিট, কিচ্ছু নেই। যদি অ থাকে আগে থেকে তাহলে ওকে বাদ দিব, এইটুকু মনে রাখো। তাই বিবর্তনে আর কোনো নিয়ম মনে রাখতে হবে না, এটা শর্টকাট, ঠিক আছে। কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে? কি ধরনের প্রশ্ন আসে এই অধ্যায় থেকে? 3 ধরনের প্রশ্ন আসে। এক হচ্ছে তোমাদের 3 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য আসতে পারে, যে বাক্যগুলিকে কী করো? আবর্তন ও বিবর্তন করো। আলাদা আলাদাভাবে আসতে পারে। বিবর্তন ও আবর্তন করো, একই রকম প্রশ্ন, খালি বিবর্তনটা এগিয়ে দিয়েছে। আবার এক ধরনের প্রশ্ন আসতে পারে যে বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করো। আবর্তনে কী করো? বিবর্তন করো, বা আবর্তের বিবর্ত করো। প্রথমে তোমাকে বাক্য থাকবে, সেই বাক্যটাকে কী করতে হবে? বচন করতে হবে। বচন করে সেটার আবর্তন করতে হবে। আবর্তনের বিবর্তন মানে আবর্তন করতে হবে। তার মানে প্রথমে লিখতে হবে আবর্তিত করলাম, করার পর তোমাকে বিবর্তন করতে হবে। তার মানে লিখতে হবে আবর্তিতের বিবর্ত। এইভাবে কিন্তু করতে হবে। তখন এই বচনটাকে তুমি বিবর্তন করবা। এটাই হচ্ছে আবর্তনের বিবর্তন। এখানে তোমার 3 নম্বর করে আসবে, 3 করে কিন্তু আসতে পারে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিবর্তনের আবর্তন। ঠিক এইরকমই বাক্য থাকবে, বচন করবা, তো প্রথমে বিবর্তন করবা, তারপরে বিবর্তনটাকে আবর্তন করে দিবা, তাহলে হয়ে গেল। নিয়ম অনুযায়ী কাজ করবা, কোনো কিছু ভুল হবে না। প্র্যাকটিসে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। তোমরা দেখলে খুবই মজাদার ভিডিও, একটা খুবই জানার ভিডিও, খুবই শেখার ভিডিও। তো যারা দূর দূরান্ত থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ দেবো। তোমরা আমার ছোট ভাই বোনের মতো, তোমরা সবাই ভালো করে পড়ছো, স্টাডিটাকে কন্টিনিউ করো, বিষয়টাকে ভালোবাসো। প্রত্যেকটা বিষয়ে, শুধু আমি বলছি না দর্শন বিষয় শুধু নয়, প্রত্যেকটা বিষয়কে তোমরা থরলি টেক্সট ধরে পড়ো, দেখবে অনেক কিছু জানতে পারবে। কিন্তু যদি নোট পড়ো খালি, তাহলে কিন্তু সেটুকুই জানবে যেটুকু ওই নোটের মধ্যে থাকবে, ঠিক আছে। তাও সেটা কোনো স্যারের তৈরি করা, কোনো টিচার তৈরি করে দিয়েছে, ঠিক আছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, বন্ধুবান্ধবকে শেয়ার করো, ঠিক আছে। চ্যানেলটাকে জানাও এই চ্যানেলের ব্যাপারে, যে এত সুন্দর ফ্রি অফ কস্ট তোমরা ক্লাস পেয়ে যাচ্ছ। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।